আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো হঠাৎ করে পুরো বিশ্ব ব্যবস্থার ভেতরের ভণ্ডামি, ক্ষমতার রাজনীতি আর নৈতিকতার দ্বিচারিতাকে নগ্ন করে দেয়। গ্রিনল্যান্ড ইস্যু ঠিক তেমনই একটি মুহূর্ত। বাইরে থেকে দেখলে মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্পের আরেকটি অদ্ভুত মন্তব্য, আরেকটি কূটনৈতিক ভুল। কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় এটি আসলে কোনো ব্যক্তির সমস্যা নয়, এটি একটি সভ্যতার রাজনৈতিক মানসিকতার প্রতিফলন। 2019 সালে যখন ডোনাল্ড ট্রাম্প বলেন যে গ্রিনল্যান্ড কিনে নেওয়া যেতে পারে, তখন বিশ্ব মিডিয়া প্রথমে এটাকে রসিকতা হিসেবে নেয়। কিন্তু ইতিহাস জানে সাম্রাজ্যবাদ কখনো রসিকতা দিয়ে শুরু হয় না, শুরু হয় ভাষার স্বাভাবিকরণ দিয়ে। একসময় যে ভাষা অচিন্তনীয় ছিল সেটাই ধীরে ধীরে আলোচনার অংশ হয়ে যায়। এই বক্তব্যও ঠিক তেমনই ছিল, কারণ গ্রিনল্যান্ড কোনো রিয়েল এস্টেট নয়, কোনো কোম্পানির শেয়ার নয়, এটি একটি ভূখণ্ড, একটি জনগোষ্ঠী এবং একটি স্বীকৃত আন্তর্জাতিক রাজনৈতিক সত্তা। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, কিন্তু সবচেয়ে নীরব। বরফে ঢাকা এই বিশাল ভূখণ্ড দীর্ঘ সময় ধরে ছিল বিশ্ব রাজনীতির প্রান্তে। কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আর্কটিক যখন গলে যেতে শুরু করলো, তখনই গ্রিনল্যান্ড আর প্রান্তে থাকলো না, বরং কেন্দ্রবিন্দুতে চলে আসলো। বরফ গলার সাথে সাথে শুধু সমুদ্রপথ নয়, গলে গেল আন্তর্জাতিক নীতির অনেক পুরনো ভান। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও এটি কোনো সাধারণ উপনিবেশ নয়, এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যার নিজস্ব পার্লামেন্ট আছে, নিজস্ব রাজনৈতিক কণ্ঠ আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজস্ব জনগণের ইচ্ছা আছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি একটি স্বীকৃত সাংবিধানিক ব্যবস্থার অংশ। কিন্তু সমস্যা এখানেই, আন্তর্জাতিক আইন সব দেশের জন্য সমান নয়। শক্তিশালী রাষ্ট্রের কাছে আইন একটি ভাষণ, দুর্বল রাষ্ট্রের কাছে এটি শৃঙ্খল। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডে আগ্রহ হঠাৎ করে জন্মায়নি। আমাদের একটু অতীতে ফিরতে হবে। 1867 সালে আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনেছিল। 1917 সালে ডেনমার্কের কাছ থেকেই ভার্জিন আইল্যান্ডস কিনে নিয়েছিল। ট্রাম্পের যুক্তি হলো, যদি আগে সম্ভব হয় তবে এখন কেন নয়। কিন্তু সমস্যাটা এখানেই, 1917 সালের পৃথিবী আর 2026 সালের পৃথিবী এক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইন স্পষ্ট করেছে যে কোনো ভূখণ্ড এবং তার মানুষকে পণ্যের মতো কেনাবেচা করা যাবে না। এটি রাইট টু সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণের অধিকারের পরিপন্থী। ডেনমার্ক যখন বলে গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল, তারা আসলে আধুনিক সভ্যতার একটি মৌলিক স্তম্ভকে রক্ষা করার চেষ্টা করছে। ট্রাম্প এখানে একজন রিয়েল এস্টেট মোড়ল হিসেবে কাজ করছেন, রাষ্ট্রনায়ক হিসেবে নয়। আবার কোল্ড ওয়ার সময় থেকেই আমেরিকা এই দ্বীপকে দেখে আসছে একটি সামরিক সম্পদ হিসেবে। থিউল এয়ারবেস শুধুমাত্র একটি ঘাঁটি নয়, এটি আমেরিকার মিসাইল আর্লি ওয়ার্নিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিছুদিন গ্রিনল্যান্ড গুরুত্ব হারালেও আজ আবার ফিরে এসেছে নতুন রূপে, এবার চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ত্রিমুখী প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে। কিন্তু সামরিক দিকই শেষ কথা নয়। ট্রাম্পের চোখে গ্রিনল্যান্ড হলো একটি অস্থাবর বিমানবাহী রণতরী। তিনি মনে করেন গ্রিনল্যান্ড দখল করতে পারলে তিনি এক ঢিলে দুই পাখি মারবেন, চীনকে অর্থনৈতিকভাবে এবং রাশিয়াকে সামরিকভাবে চেকমেট দেবেন। কেন ট্রাম্প এত মরিয়া? উত্তরটা লুকিয়ে আছে উত্তর মেরুর গলিত বরফের নিচে। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিকের বরফ যখন গলছে, তখন উন্মোচিত হচ্ছে $1 ট্রিলিয়ন খনিজ সম্পদ, নিকেল, কোবাল্ট, কপার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ এলিমেন্ট, যা দিয়ে আধুনিক স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধবিমানের চিপ তৈরি হয়। বর্তমানের এই রেয়ার আর্থ এলিমেন্টের 95% নিয়ন্ত্রণ করে চীন। ট্রাম্প বুঝতে পারছে গ্রিনল্যান্ড যদি আমেরিকার হাতে না থাকে তবে ভবিষ্যতে প্রযুক্তির যুদ্ধে আমেরিকা পঙ্গু। এর সাথে যোগ হয়েছে রাশিয়ার সামরিক তৎপরতা। পুতিন উত্তর মেরুতে পারমাণবিক সাবমেরিন এবং আইস ব্রেকার মোতায়েন করেছে। আজ যখন চীন এই খনিজের উপর আধিপত্য বিস্তার করেছে, তখন যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড একটি স্ট্র্যাটেজিক ইন্স্যুরেন্স পলিসি এর মতো। আর এখানে শুরু হয় নব্য ঔপনিবেশিক মানসিকতা। কারণ যখন কোনো রাষ্ট্র অন্য একটি ভূখণ্ডকে দেখে শুধুই রিসোর্স বেইজ হিসেবে, তখন সেটি আর আন্তর্জাতিক সম্পর্ক থাকে না, তা হয়ে যায় নিও কলোনিয়াল এক্সট্রাকশন লজিক। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তাই হঠাৎ কোনো বিচ্ছিন্ন চিন্তা নয়, এটি আসলে একটি পুরনো সাম্রাজ্যবাদী ভাষার আধুনিক সংস্করণ। পার্থক্য শুধু এতটুকুই যে এখানে বন্দুকের আগে আসে মাইক্রোফোন। তিনি যখন বলেন গ্রিনল্যান্ড কেনা যেতে পারে, তখন তিনি আসলে বলছিলেন শক্তি থাকলে সার্বভৌমত্ব দর কষাকষির বিষয় হতে পারে। এই ধারণাটাই আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি। এই জায়গায় এসে ওয়েস্টফেলিয়ান রাষ্ট্র ব্যবস্থার কথা না বললে অন্যায় হবে। 1648 সালের ওয়েস্টফেলিয়া চুক্তি আমাদের শিখিয়েছিল প্রতিটি রাষ্ট্র সার্বভৌম, তার ভূখণ্ড অখণ্ড এবং অন্য রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে পারে না।
পশ্চিমা বিশ্ব এই নীতিকে বহুদিন ধরে আন্তর্জাতিক শৃঙ্খলার ভিত্তি বলে এসেছে, কিন্তু বাস্তবতা হলো এই নীতি কার্যকর হয় তখনই যখন শক্তিশালী রাষ্ট্র তা মানতে চায়। যখন ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের কথা বলেন তখন সেই আইনও থাকে না, আর ওয়েস্টফেলিয়ার নর্মও থাকে না। এটিই হলো হেজিমনিক হিপোক্রেসি। শক্তিধর রাষ্ট্রগুলো যখন নিজেদের স্বার্থে আইন ভাঙে তখন তাকে গ্লোবাল অর্ডার বলা হয়। এটি নব্য উপনিবেশবাদের একটি নতুন রূপ, যেখানে কর্পোরেট স্বার্থ এবং ভূরাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে যুক্তরাষ্ট্রের হেজেমনিক হিপোক্রেসি সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। একদিকে তারা বলে রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার, অন্যদিকে নিজেরাই সেই নিয়ম ভাঙার ভাষা তৈরি করে। এটি হেজেমনিক তত্ত্বের সবচেয়ে অন্ধকার দিক, যেখানে স্থিতিশীলতার নামে বৈষম্যকে স্বাভাবিক করা হয়। ইরাক, লিবিয়া, সিরিয়া এই সব উদাহরণ আমাদের দেখিয়েছে ওয়েস্টফেলিয়ান সিস্টেম আসলে একটি কন্ডিশনাল মোরালিটি ফ্রেমওয়ার্ক। গ্রিনল্যান্ড ইস্যু সেই সত্যটাকেই আবার সামনে এনে দেয়। পার্থক্য শুধু এতটুকু যে এখানে কোনো যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধের ভাষা ব্যবহার করা হয়েছে। ট্রাম্পের বক্তব্যের পর ইউরোপ যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি গুরুত্বপূর্ণ। ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা একযোগে জানিয়ে দেন গ্রিনল্যান্ড বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। ইউরোপীয় নেতাদের যৌথ বিবৃতিটি ছিল এক প্রকার ডিগনিটি গেম। তারা ট্রাম্পকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ন্যাটোর সদস্য হওয়ার অর্থ এই নয় সার্বভৌম বিসর্জন দিয়ে দেওয়া হবে। এই সংকট ন্যাটো জোটের ভেতরে এমন এক ফাটল তৈরি করেছে যা হয়তো আর কখনো মেরামত করা সম্ভব হবে না। মনে রাখতে হবে, এই প্রতিক্রিয়া শুধুমাত্র ডেনমার্ককে সমর্থন করার জন্য নয়, এটি ছিল ইউরোপের নিজস্ব নিরাপত্তার প্রশ্ন। কারণ ইউরোপ জানে আজ গ্রিনল্যান্ড নিয়ে কথা উঠলে কাল অন্য কোনো ইউরোপীয় ভূখণ্ড নিয়ে কথা উঠতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পুরো আলোচনায় গ্রিনল্যান্ডের জনগণ প্রায় অনুপস্থিত। 2009 সালের সেলফ রুল অ্যাক্ট অনুযায়ী গ্রিনল্যান্ডের মানুষই ঠিক করবে তারা স্বাধীন হবে কি হবে না। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলে সেলফ ডিটারমিনেশন। গ্রিনল্যান্ডের মানুষ বহুবার পরিষ্কারভাবে জানিয়েছে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায়। তারা ডেনমার্কের সাথে সম্পর্ক পুনর্নির্ধারণ করতে চায়, কিন্তু কোনো সাম্রাজ্যের ছায়ায় যেতে চায় না। এই গল্প শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে যায়? এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা হয়তো পোস্ট কলোনিয়াল যুগে বাস করছি, কিন্তু পোস্ট ইম্পেরিয়াল যুগে নয়। শক্তির ভাষা বদলেছে, মানসিকতা বদলায়নি। গ্রিনল্যান্ড তাই শুধু একটি দ্বীপ নয়, এটি একটি আয়না, যেখানে আমরা দেখতে পাই আধুনিক বিশ্ব ব্যবস্থার আসল চেহারা। আজ গ্রিনল্যান্ড নিয়ে কথা হচ্ছে, কাল হয়তো অন্য কোনো ভূখণ্ড নিয়ে হবে। প্রশ্ন একটাই, এই বিশ্ব ব্যবস্থায় কি আইন শক্তির ঊর্ধ্বে, না শক্তিই আইন? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতির দিক নির্দেশনা।